কিছু জিনিস অবশ্যই কিছু জিনিস জানা থাকা উচিত। যদি একজন মানুষ হিজামা থেরাপিস্ট হতে চায়, ভালো একজন হিজামা থেরাপিস্ট, হিজামার সঠিক জ্ঞান আমাকে জানতে হবে। যে আসলে হিজামাটা কি, কিভাবে কাজ করে, কাদের হিজামা করব, কাদের করব না, কোন জায়গায় করব করব না, বিস্তারিত বিষয় আমাকে জানতে হবে কিন্তু, হ্যাঁ। তারপরে ব্যক্তিগত সতর্কতা। আপনারা হয়তো আহ, কোনো হাসপাতালে গিয়েছেন, অপারেশন থিয়েটারে গেছেন, বা যারা রক্ত নেয় বা রক্ত দেয় তাদেরকে দেখছেন, তারা বিভিন্ন পোশাক পরে থাকে। তো গ্লাভস পরে, মাস্ক পরে, তাদের নিজস্ব প্রোটেকশনের জন্য, নিজস্ব সতর্কতার জন্য তারা এটা করে, হ্যাঁ। তো কোন রোগী আমি ধরবো, কোন রোগী ছাড়বো, রোগীদের ক্ষেত্রে কোন বিষয়গুলো আমি খেয়াল রাখবো, এই বিষয়গুলো আমাকে অবশ্যই জানতে হবে এবং আমাকে প্রস্তুতি নিয়ে ওইভাবে আগাইতে হবে। আর নিষিদ্ধ বিষয়টা খুবই জরুরি। নিষিদ্ধ বিষয়টা যে আমি তাদের হিজামা করব না। ওই যে বললাম, সবাই আমার রোগী না, আমি ডাক্তার না, এটা মাথায় রাখতে হবে। যারা ডাক্তার না, যারা ডাক্তার বা যারা চিকিৎসক, তাদের কথা তো তারা তো এটা ভালোভাবে করতে পারবেন। কিন্তু আমরা আসলে যখন হিজামা করতে যাই, তখন আমাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা দেখা গেছে যে আমরা যে মানে আমরা তো বলি যে এটা সুন্নত চিকিৎসা, এটা অনেক ভালো চিকিৎসা, রোগীরা অনেক উপকার পায়। তবে এটাও আমরা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু মানুষের শরীর থেকে ভাইটাল একটা জিনিস বের করতেছি, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, রক্ত বের করতেছি। তো এই রক্ত আমি যে কারো শরীর থেকে বের করতে পারবো না, হ্যাঁ। তো এই জন্য এখানে সতর্কতার সাথে আগাইতে হবে যে আমি কার হিজামা করতেছি, কার করতেছি না। আবার কিছু রোগী আছে হিজামা করলে সে উল্টা আরো ক্ষতি হতে পারে তার। আজকে আমরা ডিটেলস এই জিনিসগুলো দেখাবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো কাপ বসানোর মূলনীতিটা এই জন্য ইম্পর্টেন্ট যে আমি এইটা যদি আমি ভালো করে জানতে পারি, হিজামার কাপ বসানোর মূলনীতি, তাহলে আমি আসলে আহ বইয়ের উপর ডিপেন্ডেন্সি ছাড়াই, বইয়ের উপর নির্ভরশীলতা ছাড়াই আমি কাপ বসাইতে পারবো। যেমন ধরেন আমার কাছে একটা চর্ম রোগের রোগী আসলো, একটা কোমর ব্যথার রোগী আসলো, একটা একটা গ্যাস্ট্রিকের রোগী আসলো, একটা হাই প্রেশারের রোগী আসলো। তো তার জন্য আমি কোন কোন অর্গানে কাপ বসাবো, কোন কোন শরীরে কোন কোন অংশে কাপ বসাবো, এইটা আমার ক্লিয়ার হয়ে যাবে যদি আমি এই কাপ বসানোর মূলনীতি জানি। তারপর ওই মূলনীতিতে ফেলে আপনি কাপ বের করে দেন। এটা আমি আলোচনা করবো ইনশাল্লাহ আজকের ক্লাসে, আজকে বা কালকে যখন সময় পাই আলোচনা করব। হিজামা কিভাবে কাজ করে, হিজামার বৈজ্ঞানিক ব্যাখ্যা, এইটা জানলে আপনার কনফিডেন্স বাড়বে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। রোগী তো এই ব্যাখ্যা যদি আপনি নাও জানেন কোনো সমস্যা না, রোগীদের ভালো হবে না তা না, কিন্তু আপনার রোগী যখন প্রশ্ন করবে আপনাকে যে এটা কেমনে কাজ করে, এটা কিভাবে ভালো হয়, বা আপনার নিজের একটা আলাদা আত্মবিশ্বাস, কনফিডেন্স কাজ করবে যখন আমি এই বিষয়টা জানবো, আপনি এই বিষয়টা জানবেন। আমরা কাজ তো করি চামড়ার মধ্যে, স্কিনের মধ্যে আমরা হিজামা করি। তো এই স্কিনের গঠনটা আমাকে জানা উচিত যে আমি যে এই যে চামড়ার মধ্যে আমি কাপ বসাচ্ছি, আসলে আমি কতটুকু যাব, এখানে কি কি আছে, কতটুকু আছে, কতটুকু ডেপথ, কতটুকু গভীরে কোন কোন জিনিস আছে, এটা আমার জানলে সুবিধা হবে। হিজামাতে আমরা বিভিন্ন ধরনের কাপিং মিলিয়ে হিজামা, হ্যাঁ, শুধু যে আপনার আহ হিজামা তো আর শুধু মানে হিজামার মধ্যে অনেকগুলো ধরনের কাপিং আছে। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা রুকু করি, সিজদা করি, তারপরে কিয়াম করি, আহ বৈঠকে বসি, হ্যাঁ। তো সব মিলিয়ে কিন্তু নামাজ, শুধু রুকুকে আমরা নামাজ বলতেছি না, শুধু সিজদাকে নামাজ বলা যাচ্ছে না, হ্যাঁ, শুধু তেলাওয়াতকে নামাজ না, সব মিলিয়ে নামাজ। তো হিজামার মধ্যে অনেক কিছু আছে। তো সব মিলিয়ে হিজামা, এবং এর বাহিরেও কিছু কাপিং আছে যেটা করলেও অনেক সময় আমরা উপকার পাই। তার মধ্যে এই যে ফায়ার কাপিং আছে, ড্রাই কাপিং আছে, মেসেজ কাপিং, যদিও এর মধ্যে অনেকগুলো অংশ হিজামার মধ্যে আছে, আমরা দেখাবো। বাকি হিজামা ছাড়াও ওইটা করলে অনেক সময় উপকার পায়। তবে আমরা অবশ্যই সবসময় এটা মাথায় রাখি যে হাদিসে বর্ণিত যে চিকিৎসা পদ্ধতি বা যেই আকর্ষণে, যে মহাব্বতে আপনারা এখানে একত্রিত হয়েছেন যে এই হিজামাটা শিখবো, তাই না? এখানে ধরেন ধরেন আমরা এখন 100 জনের বেশি মানুষ আছে, আমরা আসলে এই নিয়তেই তো আসছি যে চিকিৎসা তো দুনিয়াতে অনেকগুলো আছে, হিজামা কেন শিখতে চাচ্ছেন? হিজামা তো আমরা অনেকে এই জন্য শিখতে যাচ্ছি যে এটা সুন্নত চিকিৎসা। তো সুন্নত চিকিৎসা, হিজামা মানে হলো ওখানে রক্ত বের করতে হবে, স্ক্র্যাচ করতে হবে। বাকি অন্যান্য কাপিং যেগুলো স্ক্র্যাচ করা ছাড়াও হয়, ওইটাও কিছু ক্ষেত্রে উপকার হয়, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ডায়েট এবং লাইফস্টাইল। হিজামা করি আমরা রুগীকে যদি ভালো করতে চাই, আমাকে কিছু খাদ্যাভ্যাস, কিছু জীবন পদ্ধতি সম্বন্ধে বলতে হবে। ইভেন আমি নিজে যদি সুস্থ থাকতে চাই, আমাকেও এটা মানতে পারলে ভালো হবে, হ্যাঁ। এটা এটা জানতে হবে আমাদের। তারপরে হিজামার অনেক ধরনের যন্ত্রপাতি আছে, এগুলা কিভাবে, কোথায় ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে, কি কি লাগবে, এগুলা আমরা বিস্তারিত আলোচনা করবো, আমাদের শিখতে হবে। আর ওই যে কাপ বসানোর মূলনীতি, এটা আমাকে জানা উচিত, তাই না? এবং আমরা একটা প্রশ্নের উত্তর খুব কমন পাই, যে কয়বার হিজামা করা লাগবে, কতদিন করা লাগবে, হ্যাঁ। এটা কমন আমাদের কাছে রোগীরা প্রশ্ন করেন। তো
গ্যারান্টি তো দেওয়া মুশকিল, বাকি সেশন এবং কাপ সংখ্যা নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া লাগবে। আবার অনেকে প্রশ্ন করে যে কয়টা কাপ লাগবে, এই বিষয়ে আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো নিষিদ্ধ বিষয় আগেই বলে আসছে যে কোন কোন বিষয়, কোন কোন ক্ষেত্রে, কোন কোন রোগী, কোন কোন অংশে, শরীরের কোন কোন অংশে কাপ বসানো নিষেধ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। কোন কোন অংশে হিজামা করা যাবে না, এই বিষয়গুলা। হ্যাঁ, কোন কোন রোগীদের আমরা হিজামা করব না, হিজামার আগে পরে আমার প্রস্তুতির বিষয়, যাতে আমি সুস্থ থাকি, আমার শরীরটা মানে আমি আমি সুস্থ থাকলে না হিজামা করতে পারবো, বাকি তো নাহলে তো হিজামা করতে পারবো না। রোগীরও কিছু প্রস্তুতির বিষয় আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওই যে বললাম যে সব রোগী আসলো আমার চেম্বারে, আসলো আর আমি বললাম হ্যাঁ শুয়ে পড়েন, হিজামা করাই ফেললাম, এটাও করা যাবে না। কিছু রোগী আছে আমরা ধরবো না, তো ওইটাও আমাকে জানতে হবে। স্ক্র্যাচ করার দক্ষতা, আপনি যে আমরা তো হিজামা করি কি দিয়ে, ব্লেড দিয়ে বা সার্জিক্যাল ব্লেড বা নর্মাল ব্লেড দিয়ে। তো এই স্ক্র্যাচ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই ভালো করে স্ক্র্যাচ করতে হবে, স্ক্র্যাচ করাটা শিখতে হবে। হুম, এইটা না হলে কারণ আমি যত কিছুই শুনতেছি আজকে আমরা ক্লাসে, আজকে কালকে 3 ঘন্টা 4 ঘন্টা যত কিছুই শুনবো বলবো, সব কিন্তু ব্রেইনের মধ্যে ঢুকবে। হাতের কাজ কিন্তু আলাদা। হ্যাঁ, হাতের কাজ আমাকে দক্ষ হয়ে হয়ে মানে শিখতে হবে। হিজামা করতে গিয়ে কিছু অপ্রত্যাশিত বিষয় আমাদের সামনে চলে আসে, রোগী অজ্ঞান হয়ে যায় বা অজ্ঞান হওয়ার ভাব নেয়। হ্যাঁ, বমি বমি লাগে, মাথা চক্কর আসে, অনেক সময় ফুসকা পড়ে যায় রোগীর শরীরে, রোগীর শরীর থেকে রক্ত এরকম আসতে চায় না বা কম আসে। আরো ভয়ানক বিষয় হলো, ভয়ানক না, ইন্টারেস্টিং বিষয় হলো রোগীর শরীরে জিন চলে আসে। এই বিষয়গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করবো, কিভাবে ম্যানেজ করব, এই বিষয়টা আমাদের জানা জানা থাকলে খুব সহজ হবে হিজামা করাটা। তারপরে কমন কিছু বিষয় যেমন রোগীর বয়স, হিজামা কোন দিন করব, কোন বয়সে রোগী হিজামা করব, কতটুকু সাকশন দিব আমরা, হ্যাঁ কতটুকু সাকশন দিব, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। মানবদেহের ভাইটাল অর্গান, হ্যাঁ আমাদের যে ভাইটাল অর্গান আছে, অর্গান মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। হ্যাঁ, যেমন আমাদের চোখ একটা অর্গান, নাক একটা অর্গান, জিহ্বা একটা অর্গান, আমাদের ভিতরে যেগুলো থাকে লাংস, হার্ট, কিডনি, স্টোমাক, স্প্লিন, প্যানক্রিয়াস। হ্যাঁ, আর তারপরে ফিমেলদের হচ্ছে ইউটেরাস, তারপর হচ্ছে ওভারি, সব এগুলো এক এক একটা অর্গান। এখন এই অর্গান সম্বন্ধে যদি আমার ক্লিয়ার ধারণা থাকে, যে ধরেন এই অর্গানটা কি কাজ করে, এটার কাজ কি, এইটা যদি ঠিকভাবে কাজ না করে আমার শরীরে কি লক্ষণ প্রকাশ পায়, বা কোন কোন রোগের ক্ষেত্রে আমি এই অর্গানে হেজামা করব। হ্যাঁ, এই বিষয়গুলো জানলে হবে কি আমি সহজে কাপ বসাতে পারবো। যেমন একটা একটা উদাহরণ দিই আপনাদেরকে, আহ খুব সহজ একটা উদাহরণ, যেমন একটা মানুষের শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্ট যদি আসে হয়, তাহলে আমরা চিন্তা করি যে তার কোন অর্গানে প্রবলেম, তার লাংসে প্রবলেম, তখন আমরা তার লাংসে কাপ বসাই, তাই না? তো এই বিষয়গুলো যে আমাদের আসলে আহ, ওই ভাইটাল অর্গানের ক্ষেত্রে এই বিষয়টা জানা খুবই জরুরি, যে মানে এটার অবস্থান কোথায়, এইটার কাজ কি, এইটার কাজের যদি কোনো অসঙ্গতি দেখা দেয় তাহলে আমার শরীরে কি ইম্প্যাক্ট পড়ে, কি লক্ষণ হয়, কি রোগ হয়, এবং এইটাকে টার্গেট করে যদি আমি কাপ বসাইতে চাই তাহলে শরীরের কোন অংশে কাপ বসাবো, এই কয়টা বিষয় জানলে সহজ। তাহলে আমার ওই যে বইয়ের কোনো কাজ লাগবে না। ওই যে বলে না যে আমরা অনেক সময় পয়েন্টের পিছনে বা পয়েন্ট ভিত্তিক শিখতে চাই, যে 11 নম্বর পয়েন্টে কাপ বসে, 12 নম্বর পয়েন্ট, 13 নম্বর পয়েন্ট, 2 নম্বর 4 নম্বর পয়েন্টে কাপ বসাই। তো ওইটা থেকে বের হয়ে আসতে পারবো যদি আমরা এই ভাইটাল অর্গান নিয়ে আমার ধারণাটা যত বেশি ক্লিয়ার হয়, কনসেপ্ট যত বেশি ক্লিন হয়। হ্যাঁ, অর্গান ভিত্তিক জ্ঞান, কোন রোগ হলে কোন অর্গানে কাপ বসাবো, কোন অর্গানে হিজামা করাবো, সেই অর্গানের অবস্থান, সেটার ধারণা, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, কাপ বসানোর মূলনীতি অলরেডি আমরা আলোচনা করছি, যেটা জানতে হবে। এর বাইরে আরো কিছু বিষয় যেমন ধরেন সুন্নত পয়েন্ট, ডিটক্স পয়েন্ট, হ্যাঁ হাইজেন মেনটেন, রোগীর হিস্ট্রি নেওয়া। আর রোগীর হিস্ট্রিটা নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন আমি হিস্ট্রিটা নিব, কারণ ওই যে বললাম কিছু রোগীর তো হিজামা করা যায় না, ওইটা আমাকে জানতে হবে, রোগীর কাউন্সিলিং, ম্যাল প্র্যাকটিস, এই বিষয়গুলা। তো এই যেই যেই জিনিসগুলো দেখাইলাম এই সবগুলা জিনিসই মিনিমাম আমাকে জানতে হবে, জেনে তারপর হিজামা করানো উচিত। তো আমরা যদি আহ আসলে 2 দিনের ক্লাসে যতটুকু পারি ইনশাল্লাহ কভার করার চেষ্টা করবো, পুরোপুরি তো আসলে কভার করা কম মুশকিল হবে। তারপরে আমাদের ওই যে রোগের কিছু বিষয় দেখাইতে হবে, তো যতটুকু পারি আমরা ইনশাল্লাহ কভার করব।
আহ ঠিক আছে। তো এখন আহ আমাদের যে আজকে যে ওয়ার্কশপ, হিজামার উপরে যে ওয়ার্কশপ, হিজামা সম্বন্ধে কমন কিছু কথা বলে আমরা বাকি আহ আজকে টপিকে চলে যাব। কমন কথা বলতে আহ হিজামা সম্বন্ধে আমরা কি জানি? এটা সুন্নত ভিত্তিক পথ, সুস্থতার সুন্নত ভিত্তিক পথ। চিকিৎসা যেহেতু আমরা করতেছি, দেখেন সুস্থ থাকার জন্য শুধুমাত্র যে হিজামাই লাগবে এরকম না। হ্যাঁ, আপনারা যদি হাদিস দেখেন যে আরো অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। হ্যাঁ, যেমন ধরেন মধু আর কথা আছে হাদিস শরীফে, কালিজিরার কথা আসছে। হ্যাঁ, এরকম অনেক কিছুর কথা আসছে। তো যেটা আমরা চিকিৎসা হিসেবে নেই, চিকিৎসা হিসেবে নেওয়ার মধ্যে হিজামা অনন্য। ঠিক আছে, যত চিকিৎসা আমরা করি তার মধ্যে হিজামা সর্বোত্তম চিকিৎসা। এই যে দেখেন, বিভিন্ন রোগের জন্য এখানে কাপ বসানো হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রোগের জন্য আমরা এখানে আহ কাপ বসাচ্ছি। একটা ছবি দেখাই আমি। এই যে দেখেন, কারো পিঠে, মাথায়, বুকে, পায়ে, হাতে, মুখে বিভিন্ন জায়গায় কাপ বসানো। ঠিক আছে, বিভিন্ন জায়গায় কাপ বসানো। তো এই যেমন হচ্ছে সুস্থতার সুন্নত ভিত্তিক পথ। তো লেকচারের শুরুতেই, ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয় নিয়ে নিই, কারণ আপনাদের তো অনেক মানুষের আলাদা করে পরিচয় নেওয়াটা মুশকিল। আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম বায়েজিদ, ইউনানি চিকিৎসক। তো ইউনানি নিয়ে পড়াশোনা করছি হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজে। এর আগে হিজামা নিয়ে পড়াশোনা করছি ভারতে, ওখানে 2019-এর 19-20 সেশনে আমরা ছিলাম, ওখানে 1 বছরের ডিপ্লোমা কোর্স। দেশে আসার পরে 2021 সালে অনলাইনে ইংল্যান্ডের হিজামা ন্যাশনাল একাডেমি থেকে হিজামার 1 বছরের মেয়াদী একটা ডিপ্লোমা কোর্স করি। বাকি ভারতে এটা যাওয়া লাগছে। আর এমনিতে এখন আমার চেম্বার হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর। এখানেই মূলত আমরা হিজামার ট্রেনিং করাচ্ছি এবং হিজামার আহ, রুগীদেরকে করাচ্ছি। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন বিভিন্ন কোর্সের যে হিজামা নেশন, তারপরে আমাদের যে আহ, বিভিন্ন জায়গার সার্টিফিকেট গুলা। তো না, আমরা ক্লাসের শেষে বিভিন্ন প্রশ্ন নেব। হ্যাঁ, এখন আমাদের চেম্বার হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর, এখানে আমরা এই 3টা সেবা দিই আর কি। এর বাইরে হিজামা ট্রেনিং দেওয়া হয়। তো এখানে কিছু বিষয় দেওয়া আছে, আমাদের কিছু কিছু সার্টিফিকেট, কিছু বিষয়, কারণ হিজামের উপর দেশের বাইরে আমরা কিছু সার্টিফিকেট পাইছি। আমাদের এখানে আমরা গত 10 বছর যাবত চিকিৎসা করাচ্ছি, গত 7 বছর যাবত আমরা ট্রেনিং করাচ্ছি। এখানে 2000, এটা মনে হয় অলমোস্ট 2500 ক্রস করছে আমাদের এখানে ট্রেনিং করে গেছে অলরেডি অনেক প্রশিক্ষণার্থীরা। আর আমাদের অনেক রুগীরাও আমাদের এখানে হিজামা করে গেছেন। হ্যাঁ, 5000 বেশি রোগী হবে। এই জিনিসগুলো ক্লাসের শুরুতে এই জন্যই বলছি যে আমি আমাদের বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক কিছু কথা বলতে হবে। এখন ওই কথাগুলো যখন আপনি নেবেন, আপনাকে তো অবশ্যই মানে কার কাছ থেকে কথা নিচ্ছি এটা অ্যাটলিস্ট জানা উচিত। কারণ আপনার সামনে আপনি তো যাত্রার কথা নিবেন না, নিতে পারবেন না স্বাভাবিকভাবে, এখন আমাদের সে ক্লাস করার বয়স নাই। তো আমার প্রোফাইল দেখে এই জন্য আমি বলতেছি যে না, আমি এইটার এই এই সেক্টরে আমরা হয়তো আমরা দীর্ঘদিন ধরে আছি, এই জন্য আমরা ওই দক্ষতা ওই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা ক্লাস করাচ্ছি বা রোগীদের চিকিৎসা করাচ্ছি। হ্যাঁ, দেখেন, সবচেয়ে বড় অর্জন একটা মানুষের হচ্ছে আস্থা। হ্যাঁ, আস্থাটা এই জন্য মানে বেশি ইম্পর্টেন্ট। জাস্ট আপনাদের কথাই চিন্তা করে, আপনারা কিন্তু জাস্ট এই 4-5 দিন ধরে আপনাদের সামনে একটা অ্যাড, একটা ভিডিও গেছে। এখন অনলাইনে অনলাইনে কত মানুষের কত ভিডিও আসে, এই যে ভিডিও দেখে আপনারা জয়েন করলেন, এটা কেন? এটা কিন্তু আস্থার জন্য। এটা আমাদের প্রতি আপনার আস্থা আছে বা আপনি আস্থা রাখছেন বা রাখতে চাচ্ছেন, এই জন্যই তো। তো এখন আপনার ক্ষেত্রেও আমি জাস্ট আমারটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, আপনার পেশাগত জীবনেও এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এই ট্রাস্ট বিল্ড করতে হবে রুগীদের, অথবা আপনি আপনি যদি রুগী মানে চিকিৎসা করেন তাহলে রুগীদের ট্রাস্ট অর্জন করতে হবে, আপনি যদি ট্রেনিং করেন তাহলে প্রশিক্ষণার্থীদের ট্রাস্ট অর্জন করতে হবে যে না, আমি ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিই, আমার সময়টা অ্যাটলিস্ট বৃথা যাবে না। হ্যাঁ, তো এরকম আস্থা নিয়ে আমাদের অনেক, প্রায় 150 জনের বেশি প্রশিক্ষণার্থী জয়েন করছেন। তো আমরা আসলে একটা ভয়েও থাকি সবসময়, সবার কাছে দোয়াও চাই, আপনারা দোয়া করুন যাতে এই আস্থাটা আমরা ধরে রাখতে পারি অ্যাটলিস্ট। হ্যাঁ, যে আপনার এই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেওয়াটা যাতে নষ্ট না হয়। হ্যাঁ, যাতে অ্যাটলিস্ট আপনি কিছুটা শিখে যেতে পারেন, আমরাও যাতে এটা শিখে যেতে পারি। ক্লাসের নিয়মের মধ্যে আমরা তো প্রথম দিনই বললাম যে আমাদের এই ধরনের ক্লাসের আসলে কোনো ধরনের রেকর্ড দেওয়া হয় না। ক্লাসে আপনারা হচ্ছে ক্লাস করবেন মনোযোগ সহকারে, ক্লাসে শেষে আমরা প্রশ্ন উত্তর পর্বের সময় দেব।
আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি খোলা রাখবো, কালকে পর্যন্ত খোলা রাখবো। আজকে তো অফ ছিল। ওখানেও আমরা বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, আজকের ক্লাস সংক্রান্ত প্রশ্ন আমরা ক্লাসের শেষে নিব সবার কাছ থেকে। ঠিক আছে? আর ক্লাসের শেষে, আজকে না আগামীকালকে, কিছু অ্যানাউন্সমেন্ট থাকবে, কিছু গিফট থাকবে, কিছু অ্যানাউন্সমেন্ট থাকবে। হ্যাঁ, ওটা আগামীকালকে ক্লাসের শেষে আলোচনা হবে। তো যেহেতু আজকে এখানে যারা অংশগ্রহণ নিয়েছে বেশি বেসিক্যালি আসলে নতুনদেরকে টার্গেট করেই করেই তো আমাদের এই 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 কোর্সটা। তো অনেক পুরানোরাও আছেন, তাদের একটু রিভিশন হয়ে যাবে, যদি একটু বিরক্ত লাগতে পারে। বা যেহেতু নতুনরা বেশি আছেন, তাদের জন্য আমরা একটু শুরু থেকে একটু আলোচনা করতেছি যে হিজামার বিষয়গুলা। হিজামা আসলে কি? আমরা যখন কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন, হ্যাঁ, ধরেন যে কোনো জায়গায় যখন আমরা যাই, অথবা কেউ যদি আমাকে প্রশ্ন করে হিজামা মানে আপনি কি করেন, যখন বলি আমি হিজামা করি, অথবা কাউকে যদি বলি যে আপনি হিজামা করান। গতকালকে একজন আমাদের এখানে একজন ডাক্তার আসছেন, গতকাল না পরশুদিন। এখন হিজামা করবেন তো লিখে দিলেন, বা আমরা মানুষকে বললাম হিজামা করেন। তো মানুষ জানতে চায় হিজামা কি, এটা আসলে কি জিনিস। এখন এটা একটা চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ, আমরা মানুষকে এটা বলবো যে হিজামা একটা চিকিৎসা পদ্ধতি। এটা কোনো রক্ত বের করার চিকিৎসা না, বাতের ব্যথার চিকিৎসা না, কোনো মানে মানে একটা প্রাথমিক চিকিৎসা এরকম না। হ্যাঁ, আমরা যখন অসুস্থ হই তখন সুস্থ হওয়ার জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করি। যেমন ধরেন আপনার গ্যাস্ট্রিক হলো, বা আপনার মাথা ব্যথা হলো, বা কোনো একটা রোগ হলো আপনার, তো ওই রোগের জন্য কিন্তু আপনি চাইলে অ্যালোপ্যাথিতে যেতে পারেন, চাইলে হোমিওতে যেতে পারেন, বিভিন্ন চিকিৎসা করতে পারেন, কিন্তু আপনার মূল টার্গেট কি? মূল টার্গেট সুস্থতা। তো আমরা যখন অসুস্থ হই তখন আমাদের মূল টার্গেট থাকে সুস্থ হওয়া। সুস্থ হওয়ার জন্য আমরা বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন এখান থেকে আমি চিটাগাং যাব, আমি বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, বিমানে যেতে পারি। আমার টার্গেট চট্টগ্রাম পৌঁছানো। বিমানে ওঠা আমার টার্গেট না, বাসে ওঠা আমার টার্গেট না। তো আমি যদি বিমানে কক্সবাজার যাই বা চট্টগ্রাম যাই পৌঁছি, তখন আমি সার্থক। তো আমার যখন অসুস্থ, আমি যখন রোগ হয় আমার, বা অসুস্থ হয়, তো সুস্থ হওয়ার জন্য আমরা বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করি। আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করাই, ইউনানি অ্যালোপ্যাথি করাই, আয়ুর্বেদিক চিকিৎসা করাই, আকুপাংচার, প্রেসার, বিভিন্ন চিকিৎসা করাই। চিকিৎসা করানোটা কিন্তু আমার টার্গেট না, আমার টার্গেট হলো সুস্থ থাকা। তো সুস্থ যখন আমি হয়ে যাব, আমি সফল। এই জন্যে এই সুস্থ হওয়ার জন্য রোগীরা বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে, প্রত্যেকটাই চিকিৎসা। এই জন্য অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি আছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, এগুলোর মতো হিজামা আর একটা চিকিৎসা পদ্ধতি। এটা আমরা অনেক সময় ভুল, অনেক সময় অপূর্ণাঙ্গ, হ্যাঁ, এটা সংজ্ঞা দেয় মানুষকে যে এটা বদরক্ত বের করে, এটা ব্যথার মানে ব্যথা বাত ব্যথায় কাজে লাগে। এখনো প্রচুর অ্যাড আমার সামনে আসে, প্রচুর বিজ্ঞাপন আমাদের সামনে আসে হিজামা। এখন তো আল্লাহর মেহেরবানি, হিজামা অনেক বেশি প্রচলিত, সারা দেশে অনেক বেশি আগের চেয়ে পরিচিত। যে যে কোনো ব্যথায় হিজামা চমৎকার কার্যকর। ব্যথার জন্য ব্যথার জন্য মানে ভুগতেছেন, হিজামা করেন। তো হিজামার কার্যকারিতা শুধু ব্যথার মধ্যে সীমাবদ্ধ না। এই যে বললাম গ্যাস্ট্রিক, হ্যাঁ, চোখের সমস্যা, আচ্ছা, এটা কি কেউ শুনছেন যে চোখের সমস্যা হিজামা চমৎকার কাজ করে? কত মানুষই তো চশমা নিয়ে দেখি আশেপাশে ঘুরে, তাই না? তো এই চোখের সমস্যা হিজামা কাজ করে। মূল কথা হলো আমাকে বুঝে বুঝে জাস্ট পয়েন্ট গুলা বসাইতে হবে। হ্যাঁ, আর পয়েন্ট বসানোর তো জায়গা তো খুব বেশি না, আমাদের শরীরটা কতটুকু বড়। স্পেসিফিক অর্গান, ওই যে বললাম অর্গান সম্বন্ধে জ্ঞান একটু আগে যেটা দেখাইলাম হিজামা করার জন্য, যে যে নলেজ আমার লাগবে, তো এটা জেনে বসাইলে বাস, সহজ। হিজামাতে আমরা সিম্পল কিছু কাজ করি। হ্যাঁ, আমরা চামড়ার উপর কাপ বসাই। আচ্ছা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি একটু। আচ্ছা, try করি। তো আমরা কি করতেছি? প্রথমে চামড়ার উপর কাপ বসাচ্ছি, কাপ বসায় কিছুক্ষণ রাখতেছি, খুলে ব্লেড দিয়ে স্ক্র্যাচ করতেছি, আবার কাপটা বসাই দিচ্ছি। তখন এখান থেকে রক্ত বের হয়। এই যে আমার মূল পোর্শন এতটুকুই, মূল কাজ এতটুকুই। হ্যাঁ, কাপ বসানোর আগে আমরা কিছু কাজ করি, কাপ বসানোর পরে কিছু কাজ করি, স্ক্র্যাচের আগে পরে কিছু কাজ করি। তো ওইটা তো এক্সট্রা জিনিস, হ্যাঁ, ওইটা সহায়ক জিনিস, মূল কাজ কিন্তু এইটাই, মূল বিষয় এইগুলাই। ঠিক আছে? ক্লিয়ার সবাই আশা করি। এখন প্রশ্ন হলো হিজামা কে করতে পারবে, হিজামা কাদের জন্য, কারা করবে? হিজামা সুস্থ অসুস্থ সবাই করতে পারবে। সুস্থ ব্যক্তি হিজামা করতে পারবে, অসুস্থ ব্যক্তি হিজামা করতে পারবে। ধরেন যাদের হচ্ছে বিভিন্ন আহ, বিভিন্ন ওষুধ ভিত্তিক যারা চিকিৎসা করে যারা, তো ওই চিকিৎসক কিন্তু নিজের ওষুধ নিজে খেতে পারবে না যদি তার অসুস্থতা না থাকে। যেমন আপনার কিডনির কোনো সমস্যা নেই, আপনি কিন্তু খেতে পারবেন না কিডনির সমস্যার জন্য ওষুধ। তো হিজামা সুস্থ অসুস্থ সবাই করতে পারবে।
হিজামা শেখার পিছনে বা হিজামা চিকিৎসা নেওয়ার পিছনে আমাদের একটা আলাদা আবেগ অনুভূতি কাজ করার পেছনে মূল কারণ হলো এটা সুন্নত চিকিৎসা। হাদিস শরীফে এই চিকিৎসার কথা আসছে অনেকবার। হ্যাঁ, দেখেন হাদিসটা কিরকম, তোমরা যেসব চিকিৎসা গ্রহণ করে থাকো তার মধ্যে হিজামা হলো সর্বোত্তম চিকিৎসা, যত উপায়ে চিকিৎসা গ্রহণ করো। তো কত মানে ব্যাপক অর্থবোধক না এটা। তারপরে মেরাজের রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ফেরেশতাদের সামনে দিয়ে গেছেন তাদের প্রত্যেকে বলছে আপনি আপনার উম্মতকে হিজামা আদেশ দেন। ঠিক আছে। তারপরে দেখেন এই যে জিবরাইল আলাইহিস সালাম কি বলছেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আহ মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন অবলম্বন করে তার এর মধ্যে হিজামা হলো সর্বোত্তম। এইটা অনেকটাই মানে ব্যাপক একটা মানে কথা, যে এত গুরুত্ব কেন, হ্যাঁ যত উপায় মানুষ চিকিৎসা করে তার মধ্যে হিজামা হলো সর্বোত্তম, মানে এত বেশি গুরুত্বপূর্ণ এই চিকিৎসাটা। অনেক চিকিৎসাই তো আমরা নেই তাই না, অনেক ধরনের চিকিৎসাই তো আমরা নিচ্ছি। এখন এই যত উপায় আমরা চিকিৎসা করি সবচেয়ে উত্তম হিজামা। ঠিক আছে। আচ্ছা, আমাকে অনেকে জানাচ্ছেন এখন অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছেন না, কষ্টকর বিষয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন, হ্যাঁ, ওনার হাদিসটাকে দেখেন। যখন কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাথা ব্যথার কথা বলতো উনি বলতেন যে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, হিজামা করাও। মানে মাথা ব্যথা শুধু আজকের না, শুধু মানে 200 বছর 100 বছর আগে না, এটা অনেক আগেও ছিল। হ্যাঁ। তো আমাদের এখানে কি মাথা ব্যথার কথা ছিল, মানে এই কোর্সে আলোচনার কথা ছিল না মাথা ব্যথা? মানে সরাসরি হাদিস, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মোবারকে হিজামা করাইছেন অনেকবার, অনেকবার করাইছেন, রোজা অবস্থায় করাইছেন। হ্যাঁ। তো এবং আমরা হিজামা করে যদি দ্রুত যে রোগগুলোর জন্য উপকার পাই তার মধ্যে অন্যতম হচ্ছে এই মাথা ব্যথা। ব্যাপক একটা চিকিৎসা। ঠিক আছে। এই হাদিসটা যদি আমরা দেখি, হ্যাঁ এই হাদিসটা যদি দেখি দেখেন তিন জিনিসের মধ্যে শেফা আছে। আমরা অনেক সময় বলি না যে নিশ্চয় হিজামার মধ্যে শেফা আছে, তো এই হাদিসের একটা অংশ নিয়ে হয়তো বলা হয় তিন জিনিসের মধ্যে শেফা: মধু পান করা, হিজামা থেরাপিস্টের আচর, আর আগুন দিয়ে দাগ দেওয়ার মতো। আচ্ছা, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, হ্যাঁ, আমি আপনাদের হাদিসগুলো আরবি দিয়ে দেবো। এই হাদিসগুলো আরবি আমি হচ্ছে গ্রুপে পিডিএফ দিয়ে দেবো আরবির, হাদিসের আরবি, হ্যাঁ। তো তিন জিনিসের মধ্যে শেফা আছে। হিজামা থেরাপিস্ট আচর, ওই যে আমরা অনেকে কলম দিয়ে হিজামা করে না, তো কলম দিয়ে এই জন্য করা যাবে না কারণ ওটাতে আচর হয় না, ওটাতে ফোঁটা হয়। তো আচরের মধ্যে শেফা, মানে হাদিস এতগুলো হাদিস আছে হিজামা নিয়ে, মানে স্পেসিফিক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র 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 জিনিস ওখানে বলে দেওয়া আছে। হ্যাঁ। যেমন খালি পেটে হিজামা করতে হবে এটা হাদিসে আছে, প্রেসার বেড়ে গেলে হিজামা করতে হবে হাদিসে আছে, চর্মরোগ কি বলে এই যে মাথা ব্যথার ক্ষেত্রে হিজামা করতে হবে হাদিসে আছে, তাই না? এবং আচর দিতে হবে, শুধু হিজামা করাই ফেললে হবে না, হিজামা আপনি মানে কোনোভাবে রক্ত বের করুন না বললেন যে হিজামা করতে হবে না, আচরের মধ্যে শেফা। এই হাদিসের প্রেক্ষিতে এই হাদিসকে দলিল হিসেবে মানে বলেই আমরা অনেকে বা অনেক থেরাপিস্ট দেশে দেশের বাইরের তারা বলেন বা অভিজ্ঞজনরা যে হিজামা করতে হবে ব্লেড দিয়ে বা সার্জিক্যাল ব্লেড দিয়ে, আঁচড় দিতে হবে, যে কোনো ডিভাইস যে কোনো হতে পারে, আঁচড় দিতে হবে, পাংচার করলে হবে না। ঠিক আছে। তো হিজামার দ্বারা কি কি রোগ ভালো হয়, এটা আমাদেরকে কমন রোগীরা আমাদেরকে এই প্রশ্ন করে, আমাদেরকে রোগীরা এই কমন প্রশ্ন করে আহ যে কোন কোন রোগ ভালো হয় হিজামার দ্বারা। একটু চিন্তা করে দেখেন তো আপনার ফ্যামিলি মেম্বারদের কোন কোন রোগ আছে, আপনার ফ্যামিলি মেম্বারদের কি রোগ আছে, একটু চিন্তা করে দেখেন। আমাদের ফ্যামিলিতে কমন কিছু রোগ থাকে, মাথা ব্যথা এটা কমন, অনেকের ফ্যামিলিতেই কমন একটা মাথা ব্যথা কমন, চুল পড়া, ঘুমের সমস্যা, ঘাড় ব্যথা, বিভিন্ন ব্যথা, হ্যাঁ কোমর ব্যথা, আলোচনা হবে আমাদের হাঁটু ব্যথা। হ্যাঁ, তো এইগুলা কমন প্রবলেম আমাদের ফ্যামিলিতে, অনেকের ফ্যামিলিতে। হ্যাঁ। মজার বিষয় হলো এগুলা হিজামা দ্বারা চমৎকার রেজাল্ট পাওয়া যায়। স্ক্রিনে দাগ না দিলে ভালো ভাই, যারা দাগ দিচ্ছেন একটু যদি দাগ না দেন খুব ভালো হয়, দাগ দিলে স্ক্রিনের মধ্যে এটা চলে আসে। আপনি এইটা জানেন কোন রোগের ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয়? আমি প্রায় কোর্সে এই প্রশ্নটা করি, অনেকেই সঠিক উত্তর দেয়, অনেকে সঠিক উত্তর দিতে পারে না। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি, ও আচ্ছা, আপনাদের তো ভিডিওতে এটা বলছিলাম আমি।
হ্যাঁ, যে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিক জনিত সমস্যার ওষুধ। এটা আপনাদেরকে শেখাবো, এই কোর্সে আমি দেখাবো। অলরেডি অনেকে জানেন। তো আরো কিছু বিষয় আমরা সাথে অ্যাড করব, যদি আমরা হিজামা তো করবো, সাথে আমরা আরো কিছু বিষয় অ্যাড করবো, কিছু খাবার, কিছু খাদ্যাভ্যাস, কিছু মানে জিনিস অ্যাড করলে আরো সে দ্রুত উপকার পাবে ইনশাআল্লাহ। তো এই গ্যাস্ট্রিক জনিত সমস্যার ওষুধ বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয়, মার্কেটটা অলমোস্ট 10,000 কোটি টাকার ইয়ারলি, 1-2 টাকা না। তো এই ক্ষেত্রে যদি আমি মানুষকে উপকার করতে পারি, তো কত ব্যাপক উপকার করতে পারলাম না, মানুষের কত দোয়া পাওয়া যাবে, কত রেসপন্স পাওয়া যাবে। তো শুধু গ্যাস্ট্রিক জনিত সমস্যা না, আমাদের যে এই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যে আরো যে অর্গান আছে, এই আমাদের যে ইন্টেস্টাইন, আমাদের যে হজমের বিভিন্ন প্রবলেমের জন্য হিজামা চমৎকার কাজ করে। আমাদের ঘরের অনেকেরই বিভিন্ন জয়েন্ট পেন হয়, বিশেষ করে হাঁটু ব্যথা হয় অনেকের, কনুই কবজিতে হয়, কনুই কবজি একটু কম হয়, পায়ের গোড়ালিতে অনেকটা হয়। বিশেষ করে ফিমেল পার্সনদের বা অনেকে হাঁটুতে অনেক বেশি ব্যথা হয়, হিজামা খুব ভালো কাজ করে। এরপরে যে আমাদের বিভিন্ন অর্গানের যে প্রবলেম, বিভিন্ন অর্গান প্রবলেম বলতে চোখের সমস্যা, কানের সমস্যা, শ্বাসকষ্ট, এজমা, হজম সমস্যা, বুকের জ্বালা পোড়া করা, গ্যাস্ট্রিক, এই লিভার গলব্লাডার প্রবলেম, হ্যাঁ, ইভেন ফিমেল পার্সনদের, আমাদের মায়েদের, বোনদের কিছু প্রবলেম, তারপরে উচ্চ রক্তচাপ, অ্যালার্জি, চর্মরোগ, চর্মরোগের জন্য চমৎকার রেজাল্ট পাওয়া যায়, অ্যালার্জির জন্য চমৎকার উপকার পাওয়া যায় হিজামা করলে। নার্ভাস সিস্টেম সংক্রান্ত বিভিন্ন প্রবলেম, যেমন ধরেন পেরিফেরাল নিউরোপ্যাথি, হ্যাঁ, বা হচ্ছে প্রাইমারি অবস্থায় থাকলে বিভিন্ন প্যারালাইসিস, ফেসিয়াল বেলস পালসি, তারপরে মাথা ব্যথা করা, অনেক চমৎকার রেজাল্ট পাওয়া যায়। এখন এই স্লাইডে যেগুলো দেখাচ্ছে, এগুলাতে হিজামা খুব করে উপকার পাওয়া যায়, তবে সাথে আমরা আরো কিছু অ্যাড করে নিই, হ্যাঁ, একক চিকিৎসা হিসেবে যখন আমরা হিজামা দেই না। কারণ মনে রাখবেন, যখন রোগটা জটিল পর্যায়ে চলে যায়, অ্যাকিউট কন্ডিশনে চলে যায়, মানে রোগটা হইতে 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 দীর্ঘদিন হয়ে গেছে এবং রোগের তীব্রতা বেড়ে গেছে, তখন আমাদের যেটা করণীয় সেটা হলো সাথে তাকে কিছু ওষুধ দিতে হবে। হ্যাঁ, যদি আপনার ওষুধ দেওয়ার জ্ঞান থাকে আপনি রোগী ধরবেন, জ্ঞান না থাকলে রোগী ধরবেন না। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি প্যারালাইসিস, এখন প্যারালাইসিস রোগটা 2 বছর ধরে প্যারালাইসিস, আমি আজকে হেজামা করব, করতে থাকবো, দেখা যাবে রোগী ভালো হবে না। কিছু হয়তো উপকার পাবে, করলে কয়দিন ভালো লাগবে, একটু ভালো লাগবে, কিন্তু পরিপূর্ণ ভালো হইতে হলে সাথে তাকে আরো কিছু চিকিৎসা দিতে হবে। যেমন ধরেন তার হচ্ছে ডিস্ক প্রলাপস হয়ে গেছে, তার পিএলআইডি হয়ে গেছে, বা সায়াটিকার কোনো প্রবলেম হয়েছে, তো সেক্ষেত্রেও প্রাথমিক অবস্থায় থাকলে এই যে আমাদের চমৎকার উপকার পাবে সে। কিন্তু যদি জটিল হয়ে যায়, অনেকের আছে না যে একদম রোগীদের ভাষায় যে ডিস্ক ফেটে জেল বের হয়ে গেছে, হ্যাঁ? তো অনেক রোগী একদম শোয়া অবস্থায় আছে, তো ওই অবস্থায় তো হিজামা করলে, মানে শুধু হিজামা আমরা করি না, সাথে অন্য চিকিৎসাগুলো দেই, সাথে আমরা হিজামাকে অ্যাড করি। তো কখন ওষুধ দিব বা কখন অন্য চিকিৎসা পদ্ধতি অ্যাড করব, তখন শুধু হিজামা করব, এই কনসেপ্ট আমার ক্লিয়ার থাকতে হবে, নাহলে আমার বদনাম হবে কিন্তু। আপনি 10টা রোগী ধরবেন, 2টা ভালো হয়েছে, 8টায় ভালো হইলো না। আরেকজন বুদ্ধিমান লোক, উনি বেছে বেছে 10টা ধরছে, তার 7টা ভালো হয়েছে, 3টা ভালো হয় নাই। তো সুনাম কার বাড়বে? যার ফেইলিউর রেশিও কম। তো এই ফেইল রেশিও কমাতে চাইলে আমাকে রোগীর চিন্তা করে ধরতে হবে, কারণ চিকিৎসা এত সহজ বিষয় না, আমি 3 দিন, একদিন, 1 মাস ট্রেনিং করে সব রোগী ধরে ফেলবো। চিকিৎসা অনেক পড়াশোনার বিষয়। এই জন্য এই একটা জিনিস আমরা মাথায় রাখবো, সবাই আমাদের রোগী না, এটা মাথায় রাখতে হবে। আর যারা ডাক্তার না, তারা এটা মাথায় রাখবেন যে আহ আমি ডাক্তার না, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এখন আপনি খেয়াল করুন যে আপনার পরিবারে কোন রোগের চিকিৎসা সবচেয়ে বেশি টাকা খরচ হচ্ছে। সবার নিজেদের ফ্যামিলিতে আমরা নিজেরাই জানি এটা, যে আমার আমার হচ্ছে ফ্যামিলিতে কোন রোগের, কারো ফ্যামিলিতে গ্যাস্ট্রিক রোগী আছে, কারো ফ্যামিলিতে হচ্ছে প্যারালাইসিসের রোগী, কারো ফ্যামিলিতে কিডনির রোগী, কারো হার্টের রোগী, বিভিন্ন রোগী। এখন এই ক্ষেত্রে আপনার মানে করণীয় কি আছে? আপনি হিজামা শিখে তাদেরকে কোনোভাবে উপকার করতে পারবেন কিনা দেখেন তো। এখন আপনি যদি হিজামা শেখেন, তো পরিবারের সদস্যদেরকে একটু হলেও আরাম দেওয়া যাবে কিনা। যার ফ্যামিলিতে মাথা ব্যথার রোগী, আপনি খেয়াল করে দেখেন তো, মাথা ব্যথার রোগীটা যখন তার ব্যথা ওঠে কি পরিমাণ কষ্ট সে পায়। তো আপনি যদি হিজামা করে দিতে পারেন খুব ভালো। যার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যার প্রেশারের সমস্যা আছে, যার হাঁটু ব্যথা আছে, কোমর ব্যথা আছে, যার চাবানো ব্যথা আছে, মানে টিপে না দিলে রাতে ঘুমাইতে পারে না, চেপে চেপে দিতে হয়, মেসেজ করে দিতে হয়। তো ওই রোগীগুলার মানে হিজামা শিখে আমরা বহুমুখী উপকার পেতে পারি। একটা হচ্ছে যে নিজের উপকার করতে পারি, নিজের পরিবারের সদস্যদেরকে হিজামা করে এদের কষ্ট কমাইতে পারি, এদের চিকিৎসার খরচ কমাতে পারি, এবং আহ অন্য রোগীদের হিজামা করে অর্থ উপার্জন করতে পারি, তাই না? হিজামা করে শরীর থেকে কি বের করা হয়, এটা একটু কমন প্রশ্ন থাকে। হিজামা করে শরীর থেকে আমরা, এক কথায় অনেকেই বলে টক্সিন, বাকি আমরা চেষ্টা করি এই শব্দটা ব্যবহার কম করার।
টক্সিন শব্দটা আমরা এই জন্য ব্যবহার করি না, কারণ হিজামা করে যে জিনিস আমরা শরীর থেকে বের করি এটা আমাদের শরীরে অলমোস্ট থাকেই, সবারই তৈরি হয়। রক্ত সম্বন্ধে আমরা জানি যে রক্তের দুইটা উপাদান, রক্ত রস এবং রক্ত কণিকা। রক্ত রস পানি, রক্ত কণিকা কি? ডব্লিউবিসি, আরবিসি, হ্যাঁ, আর হচ্ছে প্লাটিলেট। এখন ওই যে আমরা হাসপাতালে যে রক্ত টেস্ট করতে গেছিলাম, মনে করে দেখেন তো কয়েকদিন আগে, তো আপনাকে যে ডাক্তার ক্রিয়েটিনিন টেস্ট করতে দিছিল, আপনাকে হচ্ছে ডায়াবেটিস টেস্ট করতে দিছে, HbA1c বা ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার টেস্ট করতে দিছে, বা আপনার হচ্ছে আহ হরমোনটা কতটুকু আছে, HDL কি বলে, লিপিড প্রোফাইল করতে দিছে, যে আপনার কোলেস্ট্রল কি পরিমাণ আছে। তো এই জিনিসগুলাকে টেস্ট করার জন্য আলটিমেটলি ডাক্তাররা তো শুধু ওইটা বেছে বেছে বের করে না, কোলেস্ট্রল এই যে কোলেস্ট্রল দেখা যাচ্ছে সেটাকে বের করে এরকম তো না। ডাক্তাররা তো just রক্তই বের করে, মানে রক্তের মধ্যেই ওই জিনিসগুলা থাকে। আমাদের শরীরে রক্তটা মূলত দুই ধরনের, একটা হচ্ছে যে নিশ্চল রক্ত, চামড়ার ঠিক নিচের স্তরে থাকে, ক্যাপিলারিতে, সূক্ষ্ম রক্তনালীতে। আর হচ্ছে সচল, যেটা আমাদের হার্ট থেকে পুরা বডিতে যায়, পুরা বডি থেকে হার্টে আসে। আমাদের হচ্ছে শিরা দিয়ে যায়, ধমনী দিয়ে ফিরে আসে, মানে ধমনী দিয়ে যায়, শিরা দিয়ে আসে। তো এই শিরা ধমনীর রক্তগুলো আমাদের অর্গান গুলার ভিতর দিয়ে ফিল্টার হয়ে হয়ে আসে। আমাদের হার্ট থেকে পাম্প করার কারণে তো রক্তটা যাচ্ছে পুরো বডিতে, যখন আসে তখন কিন্তু কিডনির মধ্য দিয়ে রক্তটা আসে, লিভারের মধ্য দিয়ে আসে, স্প্লিনের মধ্য দিয়ে আসে, এসে আবার লাংসে যায়, লাংসে গিয়ে ওখানে কার্বন ডাইঅক্সাইড জমা দিয়ে অক্সিজেন নিয়ে আসে। আলটিমেটলি আমাদের শরীরটা এখানে মানে এই রক্তটা ফিল্ট্রেশন করা, মানে প্রতি মুহূর্তে এটা ফিল্ট্রেশন হচ্ছে। কিডনিতে প্রতিদিন আমাদের 150 থেকে 180 লিটার রক্ত ফিল্টার করা হয় এক কিডনি দিয়ে। তো আপনার ওজন তো 60 থেকে 80 কেজি, তাহলে 180 লিটার রক্ত কিডনি কিভাবে ফিল্টার করে একদিনে 24 ঘন্টায়? তার মানে একাধিকবার, প্রতি ঘন্টায় অনেকবার, 5-7 বার এই কিডনি দিয়ে রক্তটা আসতেছে। ফলে রক্তের অপ্রয়োজনীয় যে উপাদানগুলা, দূষিত উপাদানগুলো কিডনি ফিল্টার করে ছেঁকে বডি থেকে বের করে দিচ্ছে। আমরা আগামীকালকে কিডনি নিয়ে পড়বো বিস্তারিত ইনশাল্লাহ। তো আমাদের শরীরে প্রতি মুহূর্তে কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়, সবারই হয়। এইটাকে বের করার জন্য আল্লাহ তাআলা খুব সুন্দর একটা সিস্টেম বানিয়ে দিয়েছেন। নাইলে আপনার ফ্যামিলির যেই লোক তার বয়স 60 বছর, জীবনে একবার হিজামা করে নাই, বেঁচে আছে না? বেঁচে আছে। আপনি হয়তো জীবনে একবার হিজামা করেন না, কি হয়েছে আপনার? তো আমাদের শরীরে টক্সিন তৈরি হবে, দূষিত উপাদান তৈরি হবে, এইটা এমনিতেই যাতে চলে যায়, এটা ন্যাচারাল সিস্টেম আল্লাহ তাআলা আগে করে দিয়েছেন। হ্যাঁ, যদি কারো ওই সিস্টেম দুর্বল হয় বা টক্সিন বেশি তৈরি হওয়ার মতো কোনো ঘটনা, কোনো রোগ, কোনো খাদ্যাভ্যাস দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের শরীরে এটা বেড়ে যায়, বাড়লে তখন রোগ হয়। তো যেই জিনিস জমলে আমাদের রোগ হয়, বা রোগ হইলে আবার বাই প্রোডাক্ট হিসেবে যে জিনিস বডিতে তৈরি হয়, রক্তের মধ্যে থেকে যায়, এইটাকে হিজামা দ্বারা বের করা হয়। আমরা যে এক কথাই বলি যে বদ রক্ত বের করা হয়, এটা আসলে অনেক ডাক্তার এটা মানবে না। তো আমরা তো আসলে রক্তই বের করি। যেমন যদি রক্ত বের না করতাম, খেয়াল করে দেখেন তো, আপনি আজকে একটা মানুষের পিঠে 10টা পয়েন্ট হিজামা করলেন বা 15টা পয়েন্ট হিজামা করলেন, 1 সপ্তাহ পরে যদি তাকে আসতে বলেন আবার তার পিঠে হিজামা করেন, একই একই পয়েন্টে যদি আবার হিজামা করেন, রক্ত কি বের হবে নাকি হবে না? একটু খেয়াল করে একটু উত্তর দেন তো আপনারা। একটা ব্যক্তির আমি আজকে পিঠে 10টা পয়েন্ট হিজামা করলাম, আগামী আহ 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে তাকে আসতে বললাম, একই পয়েন্টে আবার হিজামা করলাম, রক্ত বের হবে কি হবে না? চ্যাট বক্সে লিখতে পারেন, ওপেন আছে। বের হবে, বের হবে। ঠিক আছে, কেন বের হবে? রক্ত, ওই যেই ক্যাপিলারি থেকে আমরা রক্তটা আনছি, সূক্ষ্ম রক্তনালী থেকে আমি যে রক্তটা বের করছি, এই যে রক্ত বের করলাম, এটা তো আর ফাঁকা থাকবে না, এখানে নতুন রক্ত আসবে। মূল রক্ত স্রোত থেকে এখানে রক্ত আসবে, এই রক্ত থেকে আশপাশের কোষগুলো পুষ্টি পাবে, নিউট্রিশন পাবে, আসলে কোষগুলো ভালো হবে। এখন শুধু যদি টক্সিন হইতো তাহলে কি এত টক্সিন তো আর আসতো না। তো আমরা বের করি রক্তটাই, এই রক্তের মধ্যে দূষিত উপাদানটা বেশি থাকে। শরবতই খাইলেন আপনি, কোনোটায় চিনি কম, কোনোটায় চিনি বেশি, মূল জিনিস কিন্তু শরবত, মূল জিনিস পানি। ঠিক আছে। তো শরীর থেকে আমরা কি বের করি? বিভিন্ন ডেড ব্লাড সেল, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে বিভিন্ন অন্যরকম ব্লাড সেল গুলো আনি, প্লাটিলেট, কোয়াগুলেন্ট, তারপর লিম্ফ, কোলেস্টেরল, ফ্যাট, ইউরিক অ্যাসিড, বিভিন্ন জিনিস আমরা বের করি। মোট মোট কথা, যে জিনিস আমার অপ্রয়োজনীয়, যেটা অতিরিক্ত আমার শরীরে তৈরি হচ্ছে, এটাই কিন্তু আমরা বের করতেছি। ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, চিকিৎসা চিকিৎসকদের কাজ, এটা আমরা অনেক সময় ভুলে যাই।
আমরা অনেক নিজেদের মধ্যে একটা অহংকার বা একটা আমিত্ব ভাব চলে আসে, হ্যাঁ। আমিত্ব ভাব চলে আসে, এইটা মানে বলা যাবে না। চিকিৎসকদের কাজ, হ্যাঁ। এখন আমি আপনি কে? ইমাম, আলেম, চাকরিজীবী, ব্যবসায়ী, বিভিন্ন 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 পেশার মানুষ আছে। তাহলে আমরা কিভাবে হিজামা করবো? যেহেতু হিজামা চিকিৎসকদের কাজ। চিকিৎসক কারা? আমাদের দেশে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি যারা পড়ে তারা চিকিৎসক। মিনিমাম ওখানে 4.5 বছর পড়তে হয়, মিনিমাম। এরপরে তারা চিকিৎসা করে। এখন তারা যে চিকিৎসা করে, কি চিকিৎসা করে ডাক্তাররা বলেন তো? ডাক্তারদেরকে গিয়ে আমরা লক্ষণ বলি, বিভিন্ন প্রবলেমের কথা বলি। ওই সমস্যা শুনে ডাক্তার প্রথমে রোগ নির্ণয় করেন, এরপরে উনি ওষুধ দেন। ডাক্তারের দুইটা কাজ: রোগীর সমস্যা শুনে রোগ নির্ণয় করা, ওই অনুযায়ী ওষুধ দেওয়া। আমরা কিন্তু এই কথা বলি না, ডাক্তার সাহেব আমার তো হাই প্রেশার, দুটো ওষুধ লিখে দেন। আমার তো কিডনিতে একটু পাথর হয়েছে, তো আপনি একটু ওষুধ লিখে দেন। এটা বলি না, আমি লক্ষণ বলি, আমার কোমর ব্যথা, এরকম লাগে এরকম লাগে। এইটা শুনে ডাক্তার রোগ নির্ণয় করেন। যদি রোগ নির্ণয় করতে না পারেন, উনি রোগ নির্ণয় কেন্দ্রে পাঠান, ডায়াগনস্টিক সেন্টারে পাঠান বিভিন্ন টেস্ট করার জন্য, তাই না? তো এই যে রোগ নির্ণয় শেখার জন্য আসলে কোনো শর্ট কোর্স নাই, এটার জন্য আপনাকে ডাক্তার হইতে হবে, ঠিক আছে? কিন্তু হিজামাতে আমরা কি করি? একটু আগে দেখাইলাম, জাস্ট কাপ বসাই, স্ক্র্যাচ করি, রক্ত বের করি। আমি যদি নেগেটিভ বিষয়গুলা জেনে আমি যদি সঠিকভাবে হিজামা করতে পারি, তাহলে আশা করা যায় হবে। এখন ডাক্তারি তো আমরা করতে বলছি না, বা ডাক্তারি তো আমরা আপনাকে শেখাচ্ছি না। কারণ ডাক্তারের কাজ আলাদা, ডাক্তারের ব্যাপক কাজ, বিশাল কাজ। ডাক্তার কি করেন? বা ঔষধ ভিত্তিক চিকিৎসা এবং হিজামার মধ্যে কি পার্থক্য যে আমরা চিন্তা করি? দেখেন, ঔষধ, বিভিন্ন ধরনের ওষুধ আমরা খাই, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, ইনজেকশন আকারে অনেক সময় নেওয়া হয়। ঔষধ শরীরে ঢোকানো হয়, আর হিজামার মাধ্যমে শরীর থেকে বের করা হয়। এটা যদি আমরা খেয়াল করি, দেখেন, হিজামার মাধ্যমে শরীর থেকে বের করতেছি, আর ওষুধটা শরীরে ঢোকাচ্ছি। তো ঢোকাইতে গেলে যে কোনো জিনিস শরীরে ঢোকানো যাবে না, এর রিয়াকশন দেখা দিবে। হিজামার দ্বারা বের করতেছি। ওষুধের ছোট বড় বেশ বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, হিজামার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আমরা অনেক সময় দেখবো যে ঘুমে ধরে বেশি, অনেক ওষুধ খেলে প্রস্রাব বেড়ে যায়, অনেক ওষুধ খেলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেমন অনেক সময় গ্যাস ফর্ম হয়, মানে বেশি গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। কিছু ওষুধ খেলে আমাদের হচ্ছে কিডনিরও প্রবলেম হয়। বেশি দিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে অস্টিওপোরোসিস হয়, তাই না? ওষুধের কিন্তু নির্দিষ্ট কোর্স পূরণ করতে হয়, যেমন অ্যান্টিবায়োটিক। ওই কোর্স পূরণ না করলে কিন্তু মানে লাভ তো হবে না, উল্টা ক্ষতি হয়। হিজামার ক্ষেত্রে এরকম বাধ্যবাধকতা নাই, যেহেতু এটা বডিতে ঢোকাচ্ছি না। একবার করার লোকে যদি কোনো অ্যাটলিস্ট উপকার নাও করে, কিছু না কিছু উপকার তো অবশ্যই করবে। উপকার না করলে অ্যাটলিস্ট ক্ষতি করবে না, ঠিক আছে? কোনো ক্ষতি করবে না। সুস্থ ব্যক্তি কিন্তু ওষুধ সেবন করতে পারে না, কিন্তু হিজামা সুস্থ ব্যক্তি করতে পারে। হিজামার সাথে অন্যান্য চিকিৎসা পদ্ধতির ব্যাপক একটা পার্থক্য হলো, অন্যান্য ব্যক্তি বাস মানে অন্যান্য ওষুধগুলো সুস্থ ব্যক্তি সেবন সেবন করতে পারে না। মেডিসিন আর ড্রাগ দুটো মানে, ড্রাগ বা মেডিসিন এবং ফুড দুটো কিন্তু দুই দুই জিনিস। চিয়া সিড, মোরিঙ্গা পাউডার, খেজুর, কালিজিরা, মধু, এগুলো কিন্তু মেডিসিন না, এগুলো খাবার, এগুলো সবাই খায়। কিন্তু হচ্ছে অ্যাসপিরিন, মোনাস, তারপরে কি ইউরোম্যাক্স, সবাই খেতে পারবে? উল্টা রিয়েকশন করবে, বা একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন কিনে, না। তো হিজামা সুস্থ ব্যক্তি করতে পারবে, অসুস্থ ব্যক্তি করতে পারবে। হিজামার সাথে অন্য চিকিৎসার অন্যতম একটা পার্থক্য এগুলা, হ্যাঁ। আবার একাধিক চিকিৎসা পদ্ধতির ওষুধ একত্রে সেবন করা যায় না, মানে ওষুধের মানে আপনি অ্যালোপ্যাথি খাচ্ছেন, হোমিওপ্যাথি, আবার হোমিওপ্যাথি শুরু করতে চাইলে অ্যালোপ্যাথি বন্ধ করতে হবে, নাহলে আবার বলবো যে কাজ করবে না। খেয়াল করে দেখেন। কিন্তু ঔষধ চলাকালীন হিজামা করতে সমস্যা নাই, হিজামা তো শরীরে ঢোকাচ্ছি আমরা। বরঞ্চ আমরা বলে থাকি ঔষধের কার্যকারিতাকে আরো বাড়াই দিবে। আমাদের কিছু অর্গান আছে, এই এই অর্গানগুলো আসলে আমাদের বডিতে যা ঢুকে, আমরা যে খাবার খাই বা আমাদের ওষুধ নিচ্ছি, এটা বডিতে কতটুকু কাজে লাগবে, মেটাবলিজমের ক্ষেত্রে এই অর্গানগুলো কাজ করে। তো ওই অর্গানগুলোকে অ্যাটলিস্ট আমরা হিজামা করে দিই। আপনি অনেক ওষুধ খাচ্ছেন, ডেলি 10, 15টা, 20টা ওষুধ খান, তো অ্যাটলিস্ট আপনার এই অর্গানটা ক্লিন করেন, হিজামা করা উচিত ওখানে। তো এখন কখন ওষুধ লাগবে, যে বললাম, যখন আমরা এই রোগটা দীর্ঘমেয়াদী হয়েছে। যদি রোগটা স্বল্প মেয়াদীও হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে, নতুনও হতে পারে, পুরাতন রোগটা পুরাতনও হতে পারে, কিন্তু তীব্রতা এখনো কম, অ্যাকিউট হয় নাই। এক্ষেত্রে আপনি ওষুধ না দিয়ে শুধু হিজামা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি অ্যাকিউট হয়ে যায়, মানে তীব্রতা বেড়ে যায়, তাহলে কিন্তু আপনি হিজামা করতে পারবেন না, তার হিজামা করা উচিত না। মানে হিজামা মানে করতে পারবেন না বিষয়টা এরকম না, তাকে অবশ্যই মানে ওষুধ দিয়ে তারপরে তাকে একটা স্টেবল কন্ডিশনে এনে তারপরে হিজামা করতে হবে, হ্যাঁ। তার মানে আমরা কি বললাম? তার মানে আমাদের এই আলোচনা থেকে আমরা কি পাই, যে আমরা সবাই আমাদের রোগী না। এইটা আমাকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাকে মাথায় রাখতে হবে। এখন আমি যদি যে এই যে নিষিদ্ধ বিষয়গুলো আমি যদি দেখতে চাই, আসলে কার হিজামা আমি করতে পারবো না, এইটা যদি আমরা একটু দেখি আজকে।